be recorded. তো শুরু করছি আজকে আমাদের পড়ার টপিকস হচ্ছে অ্যানাটমি অফ দ্য ব্রেস্ট। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস। এটা অ্যানাটমিক্যালি, তারপর ক্লিনিক্যালি এবং ফাংশনালি ইম্পর্টেন্ট অনেক বেশি। এটা শুধু অ্যানাটমি সাবজেক্টের জন্য পড়া দরকার নাই, এটা ক্লিনিক্যালিও খুব জানার দরকার। তারপর ফিজিওলজি খুব জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা অ্যানাটমি সাইডটা দেখব, পাশাপাশি ফিজিওলজি এবং ক্লিনিক্যাল সাইডটা অন্যান্য রেসপেক্টিভ সাবজেক্টে, অথবা আমরাও কিছুটা ক্লিনিক্যাল আজকে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। So first of all, the general features of the breast. The breast, the another name is mammary gland. It is present in the pectoral region. আমরা আগেই জানছি যে পেক্টোরাল রিজিয়নটা কোথায় থাকে। এটা একটা শোল্ডার গার্ডেলের অংশ। It lies in front of the chest. It presents in the both sex, but rudimentary in male and well developed in female at puberty. It is a modified sweat gland. এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা। It is a modified sweat gland. এটা একটা এমসিকিউ, এমন একটা এমসিকিউ হয় যেটা তোমরা ফেস করবে একদম ফার্স্ট পরীক্ষা থেকে শুরু করে একদম এফসিপিএস এমডি, তুমি যত জায়গায় যাও না কেন সেখানে একটা এমসিকিউ কোশ্চেন আসছে, ব্রেস্টটা কি ধরনের গ্ল্যান্ড। নট অনলি দ্যাট, এখানে এমসিকিউ না, ভাইবা বোর্ডেও জিজ্ঞেস করা হতে পারে যে ব্রেস্ট বা মেমারি গ্ল্যান্ড একটা কি ধরনের গ্ল্যান্ড। এটা একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। আচ্ছা, আমি বলে রাখি, তোমাদের যদি শুনতে সমস্যা হয়, নেটওয়ার্কের প্রবলেম হয়, তাহলে আমাকে একটু জানাইও, আমি একটু পজ দিয়ে আবার শুরু করবো তখন একটু। হ্যাঁ, it is an important accessory reproductive organ in female, and it provides the nutrition to the newborn as a milk. এটা আমরা সবাই জানি। Now the situation of the breast. দেখো, আমরা ব্রেস্ট বললে আমরা বলছি যে it is rudimentary in male, but it is well developed in female during puberty, after puberty, during reproductive period. তো আজকে আমরা যেটা আলোচনা করতেছি এটা মূলত ফিমেল ব্রেস্ট নিয়ে আলোচনা করব। মেল ব্রেস্ট ছোট এবং রুডিমেন্টারি, সেই জন্য এখন যে কথাগুলো আসছে all are in relation to the female breast. Clear? So first of all, the situation of the breast. It lies in the superficial fascia of the pectoral region. আমাদের পেক্টোরাল রিজিয়নের উপর আগের যে ক্লাস ছিল সেখানে স্কিনের পরে যে সুপারফিশিয়াল ফাসা ছিল সেখানে আমরা দেখিয়েছিলাম যে কন্টেন্ট অফ দ্য সুপারফিশিয়াল ফাসা, সেখানে একটা স্ট্রাকচার ছিল, সেটা হচ্ছে ব্রেস্ট। ইট হ্যাজ অ্যানাটমিক্যালি 4 কোয়াড্রেন্ট। আমরা সাকসেসিভলি আমরা নিচের স্লাইডে আমরা কোয়াড্রেন্ট ফটোগুলো দেখবো, বাট এ স্মল এক্সটেনশন টু দ্য মনে রাখতে হবে, the axillary tail of spans, which passes through an opening of the axillary fascia. This opening is known as foramen মনে রাখতে হবে, the axillary tail of spans, which passes through an opening of the axillary fascia. This opening is known as foramen of Langer. দেখো, axillary tail of spans, তারপরে present in the superficial fascia, তারপর it passes through the foramen Langer. All are the points of MCQ question. It vertically extend from 2nd to 6th rib, মানে দ্বিতীয় রিব থেকে 6 নম্বর রিব পর্যন্ত এটা এক্সটেনশন, and horizontally it extend from the lateral border of the sternum to the mid axillary line. আমরা একটা ফটোগ্রাফ দেখে নিই এখানে। এই যে তোমরা দেখো, this is the photograph of mammary gland. Extension উপরের দিকে হচ্ছে 2nd rib এবং নিচের দিকে হচ্ছে 6th rib। ওকে, and মিডলি দেখো, আমরা যদি বলি যে এটা হচ্ছে স্টারনাম, স্টারনামের ল্যাটারাল বর্ডার থেকে শুরু করে ল্যাটারালি এটা কোথায় গেছে, মিড এক্সিলারি লাইন পর্যন্ত। ঠিক আছে, আমরা একটু আগে বলছিলাম যে 4 কোয়াড্রেন্ট অফ দ্য ব্রেস্ট। দেখো, আমরা এখানে একটা ব্রেস্ট ফটোগ্রাফকে আমরা 4টা কোয়াড্রেন্টে ভাগ করছি। এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটা একটা photograph of right breast. So this is superior medial quadrant, this is inferior medial quadrant, inferior lateral quadrant, and this is
superior lateral quadrant. This superior lateral quadrant extend to the axilla as a axillary tail of the breast, which is known as the axillary tail of Spence, and which passes through an opening of the deep fascia known as foramen of Langer. তোমরা কি ফলো করতে পারতেছো? জি স্যার। বলো। Okay. Now the deep relation. আমরা এখন ব্রেস্টের নিচে, that means mammary gland এর নিচে কি কি স্ট্রাকচার থাকে সেটা আমরা করব। The deep relation, the breast lies on the deep fascia, which is also known as the pectoral fascia. What is pectoral fascia? The pectoral fascia is the fascia which covers the pectoralis major muscle. আমরা জানি তাই না, pectoralis major muscle আমরা অনেকবার নাম শুনছি, আমরা রিব পড়ার সময় শুনছি, আমরা স্টার্নাম পড়ানোর সময় শুনছি, তারপর আমরা পেক্টোরাল রিজিয়ন পড়ার সময় আমরা শুনছি তাই না। That this fascia which covers the pectoralis major muscle known as the pectoral fascia. আমরা pectoral fascia সম্পর্কে একটু পরে বলবো। Still deeper, pectoralis fascia নিচে কি কি স্ট্রাকচার থাকবে? There are part of three muscles. These are pectoralis major muscle, serratus anterior muscle and external oblique muscle. এখানে আমাদের দেখো আমরা pectoralis major এর নাম শুনছি এবং জানি অরিজিন ইনজারশন, serratus anterior কিছু কিছু জানি কিছু জানি না, আর এক্সটার্নাল অবলিক এটা আমাদের আননোন মাসল, বাট বিকজ ইট ইজ এ মাসল অফ অ্যাবডোমেন। তা আমরা একটু বলি যে পেক্টোরালিস মেজর মাসলের অরিজিন আমরা দেখো যে এখানে আমরা ডিপার স্ট্রাকচারগুলো দেখিয়েছি। এখানে দেখো দিস মাসল যেটা হরাইজন্টালে রান করছে, দিস ইজ পেক্টোরালিস মেজর মাসল। এই মাসলের অরিজিন হচ্ছে একদম উপরের দিকে anterior surface of the medial half of the clavicle, then medially হচ্ছে anterior surface of the manubrium sterni and the anterior surface of the body of the sternum. এখান থেকে মাসলটা অরিজিন হয়ে এটা দেখো ল্যাটারালি চলে গেল, হ্যাঁ, এই ব্রেস্টের নিচ দিয়ে গেল, নিচ দিয়ে গিয়ে এটা ইনসারশন দিছে, দিস ইজ দ্য হিউমেরাস। এই হিউমেরাসের আপার পার্টে মিডিয়াল সারফেসে একটা গ্রুপ থাকবে যেটার নাম বাইসেপ্টাল গ্রুপ। সেই গ্রুপের ল্যাটারাল গ্রুপ যেহেতু তার মানে তার দুটো লিপ থাকবে না, একটা ল্যাটারাল লিপ থাকবে, একটা মিডিয়াল লিপ থাকবে, সেই ল্যাটারাল লিপে এসে ইনসারশন দিলে হলো পেক্টোরালিস মেজর মাসল। এখানে আমরা ডিপার রিলেশনের ক্ষেত্রে আমরা আরো দুটো মাসলের কথা নাম বলছিলাম, সেটা দেখো এই যে একটু হালকা ব্লুইশ কালার যে মাসলটা দেখাচ্ছে, দিস ইজ এক্সটার্নাল অবলিক মাসল অফ দ্য অ্যাবডোমেন। দিস মাসল ইজ অ্যারাইজেস ফ্রম দ্য হিপ বোন। আমরা যখন লোয়ার লিম্ব করব তখন আমাদের যে কোমরের অর্থাৎ ফিমারের সাথে সংযুক্ত যেটা হিপ বোন, সেই হিপ বোন থেকে অরিজিন হয়ে অবলিকলি এসে সেটা ইনসারশন দিচ্ছে কোথায়? রিবে, লোয়ার 6 to 7 রিবে এসে ইনসারশন দিবে। আর আরেকটা মাসলের নাম বলছিলাম, দিস ইজ সেরাটাস অ্যান্টেরিয়র মাসল। সেরাটাস অ্যান্টেরিয়র মাসলের অরিজিন তোমরা জানো, তোমরা যখন রিব করেছো, রিবের এক্সটার্নাল সারফেসের থেকে 1 থেকে 8 রিব পর্যন্ত, 1 নম্বর থেকে শুরু করে 8 নম্বর রিব পর্যন্ত 8 ডিজিটেশনের মাধ্যমে এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসলটা অ্যারাইজ করে অরিজিন, এবং হওয়ার পরে এটা ইনসারশন দেয় কোথায় সেটা এখনো তোমরা জানো। আমরা যখন স্ক্যাপুলার অ্যান্টেরিয়র বা কস্টাল সারফেসের মিডিয়াল বর্ডারে এসে 8 ডিজিটেশনে ইনসারশন। তাহলে আমরা রিলেশন অফ দ্য ব্রেস্ট আমরা পেয়ে গেলাম। পেক্টোরাল ফাসার নিচে আছে part of the three muscle, pectoralis major, serratus anterior and external oblique muscle. এখন এই মজার ব্যাপার আছে যে সেটা হচ্ছে যে breast is separated from the pectoral fascia by loose areolar tissue. This space is known as the retromammary space. এই retromammary space এটা একটা খুবই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, কারণ আমরা যদি ব্রেস্টের অ্যানাটমিক্যাল এবং ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে যে এই স্পেসটা থাকার কারণে ব্রেস্ট মানে মেমারি গ্ল্যান্ডটা ইজিলি মুভস ওভার দ্য পেক্টোরাল ফাসা, অর্থাৎ এটা উপরে নিচে ডানে বামে তুমি যদি মুভ করানোর চেষ্টা করে ইজিলি ফ্রিলি মুভ। স্যার ডিপ ফাসায় কি পেক্টোরাল ফাসা? হ্যাঁ, ডিপ ফাসা যেটা এটাই পেক্টোরাল ফাসা। এখানে ডিপার রিলেশন ভাষাটা বলা হচ্ছে সেটাকেই এখানে ডিপ ভাষা বলা হচ্ছে, কারণ সুপারফিশিয়াল ভাষার নিচেই তো ডিপ ভাষা থাকে, আমরা জানি তো নাকি। আর মেমারি গ্ল্যান্ড তো কন্টেন্ট অফ দ্য সুপারফিশিয়াল ভাষা, সুতরাং ব্রেস্টের নিচের যেটা ডিপ ভাষা সেটাই ডিপ ভাষা, সেটাই পেক্টোরাল ভাষা। ক্লিয়ার?
আচ্ছা, আমার মনে হয় এই রেট্রো মেমোরি স্পেসটা এটা থাকার কারণে ব্রেস্ট টিস্যুটা এখানে ফ্রিলি মুভ করবে এবং এই স্পেসটা রিলেটিভলি অ্যাভাসকুলার। এটার একটা সার্জিক্যাল ইম্পর্টেন্স আছে। আমরা যখন ব্রেস্টকে যখন বডি থেকে রিমুভ করি এটাকে বলা হয় মাস্টেকটমি। ডিউরিং মাস্টেকটমি আমরা ব্রেস্ট টিস্যুটা পেট্রোল ফাঁসার উপর থেকে সরাই নিয়ে আসি। আমাদের ডিসেকশন লাইনটা হয় কোনটা? এই রেট্রো মেমোরি স্পেস। হ্যাঁ, আমরা একটা ফটোগ্রাফ দেখাতে পারি। এই যে ব্রেস্টের নিচে এটা হলো পেট্রোলিস মেজর মাসল, তার উপরে যে এই যে স্পেসটা পাওয়া গেল, এই যে স্পেসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রেট্রো মেমোরি স্পেস। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ডিপ রিলেশনটা দেখানোই হলো। এখন হচ্ছে যে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার অফ দ্য মেমোরি গ্ল্যান্ড। ব্রেস্টকে যদি আমরা অ্যানাটমিক্যালি ডিসক্রাইব করতে চাই তাহলে আমরা ভাগ করব স্কিন, দেন প্যারেনকাইমা, দেন স্ট্রোমা। And regarding skin, the skin covers the gland and present the following features. স্কিনের মধ্যে আমরা এই সমস্ত ফিচার পাবো। ফার্স্ট অফ অল নিপল, দেন এরিওলা। এখন নিপলটা কি? ইট ইজ এ কনিক্যাল প্রজেকশন। এটা সিচুয়েশন হচ্ছে যে ইজ জাস্ট বিলো দ্য সেন্টার অফ দ্য ব্রেস্ট and at the level of the usually at the fourth intercostal space. এটা ভেরি করে, কারণ এটা ধরো যে এজের সাথে ভেরি করতে পারে, একটা বডির স্ট্রাকচারের সাথে ভেরি করতে পারে। তারপর আমরা জানলাম কি এটা একটা কনিক্যাল প্রজেকশন অফ দ্য স্কিন which lies just below the center of the breast, and এটা যদি বনি ল্যান্ডমার্ক বলি at the level of the fourth intercostal space. This nipple is pierced by 15 to 20 lactiferous duct. আমরা ল্যাক্টিফারাস ডাক্ট আমরা পরে করতেছি। এখন আসো যে এই নিপলের চারদিক দিয়ে যে পিগমেন্টেড একটা সার্কুলার এরিয়া থাকে এটাকে বলা হয় এরিওলা। ইট ইজ পিগমেন্টেড and it is rich in modified sebaceous gland. এখানে যে modified sebaceous gland গুলোর কথা বলা হলো, this gland becomes enlarged or prominent during pregnancy and lactation. তখন তাদের নাম হয় হচ্ছে টিউবারকল অফ মন্টগোমারি। এই মডিফাইড সুইট গ্ল্যান্ড সিবেসিয়াস গ্ল্যান্ডগুলো একটা ইম্পর্টেন্স আছে। এখান থেকে একটা অয়েলি সিবেসিয়াস সিক্রেশন হয় ডিউরিং ল্যাকটেশন। ফলে একটা বেবি যখন ব্রেস্ট মিল্ককে সাক করে তখন এখানে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, যে এই টিউবারকল অফ মন্টগোমারি এগুলো অয়েলি সিক্রেশন দেওয়ার কারণে সেটা অয়েলি থাকে, ফলে ইট প্রিভেন্টস দ্য ক্র্যাকিং অফ দ্য নিপল। বুঝতে পারছো এরিওলার ইম্পর্টেন্স? এখন এখান থেকে একটা এমসিকিউ এর একটা পয়েন্টস একটা মেনশন করতেছে, সেটা হচ্ছে এরিওলা এন্ড নিপল আর ডিভাইড অফ এয়ার। আচ্ছা, আবার বলতেছি, areola হচ্ছে the pigmented circular area at the base surrounding the base of the nipple, which is rich in modified sebaceous gland. This sebaceous gland becomes enlarged during pregnancy and lactation of a female. এই যে সিবেসিয়াস গ্ল্যান্ড গুলো বড় হয়ে গেল তখন এদের নাম বলা হচ্ছে যে টিউবারকল অফ মন্টগোমারি। এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? এখান থেকে অয়েলি সিক্রেশন হয় এবং অয়েলি সিক্রেশন হওয়ার কারণে ল্যাকটেশনাল পিরিয়ডে একটা বেবি মায়ের ব্রেস্ট মিল্ককে সাক করে না, সাক করলে এখানে ফ্রিকশন হয়, ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই মন্টগোমারি টিউবারকল থেকে যখন অয়েলি সিক্রেশন আসে তখন এটা লুব্রিকেটিং সাবস্টেন্স হিসেবে কাজ করে, ফলে ইট প্রিভেন্টস the cracking of the nipple and areola during lactational period of a female. এখানে একটা পয়েন্টস নোট করে রাখো যে areola and nipple are devoid of hair and subjacent fat. এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউ তে থাকে যে এরিওলা এবং নিপলে কিন্তু কোনো হেয়ার থাকে না এবং তার নিচে যে সাবকিউটেনিয়াস ফ্যাটও থাকে না। নাও দ্য প্যারেনকাইমা অফ দ্য ব্রেস্ট। যেহেতু আমরা বলছি ব্রেস্ট একটা মেমোরি গ্ল্যান্ড, সুতরাং স্কিনের পরে গ্ল্যান্ডুলার টিস্যু পাবো। এই গ্ল্যান্ডুলার টিস্যুটাকেই বলা হচ্ছে প্যারেনকাইমা। আর এই গ্ল্যান্ডুলার টিস্যু বাদ দিয়ে যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমাটা হচ্ছে সাপোর্টিং টিস্যু। তো প্যারেনকাইমাটা আসলে কিভাবে তৈরি হচ্ছে? প্যারেনকাইমা কনসিস্ট অফ অ্যালভিওলাই লোব এন্ড ল্যাক্টিফারাস ডাক্ট। এইখানে একটা ফটোগ্রাফ দেওয়া আছে, দেখো এই যে ছোট ছোট
দেখা যাচ্ছে these are the alveoli, cluster of alveoli. হ্যাঁ, this cluster of alveoli is drained by a duct. This is known as lactiferous duct. তো এই যে এখানে যে অনেকগুলো অ্যালভিওলাই থেকে একটা ক্লাস্টার অফ অ্যালভিওলাই থেকে যে একটা ডাক্ট তৈরি হলো, সেই ডাক্টটা আলটিমেটলি এসে এই নিপলে এসে ওপেন করলো। আমরা একটু আগে বলছিলাম দ্য নিপল ইজ পায়ার্স বাই দ্য 15 to 20 ল্যাক্টিফারাস ডাক্ট। তাহলে এই যে ক্লাস্টার অফ অ্যালভিওলার মাধ্যমে যেটা তৈরি করলো, দিস ইজ দ্য লোব। তাহলে লোব কয়টা হবে? লোবও হবে 15 থেকে 20টা। সেটাই আমরা বলছি যে অ্যালভিওলাই দেন লোব, লোবের থেকে ড্রেন করতেছে বাই ল্যাক্টিফারাস ডাক্ট। এখন এখানে আমরা একটু কিছু এলাবোরেট করব। অ্যালভিওলাই লাইনিং এপিথেলিয়াম কি, এটা পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। এই অ্যালভিওলাই বলতে আবার লাং অ্যালভিওলাই, লাং অ্যালভিওলাই, লাং অ্যালভিওলাই না, এটা কিন্তু ব্রেস্টের গ্ল্যান্ডুলার টিস্যু অ্যালভিওলাই। তো এই লাইনিং এপিথেলিয়ামটা কি ধরনের হবে আমি এখানে লিখি নাই, কিন্তু তোমরা শুনে নাও, বইয়ে আছে। দ্য অ্যালভিওলাই ইজ লাইনড বাই ডিউরিং রেস্টিং ফেজ, এটা হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম, আর ডিউরিং অ্যাক্টিভ ফেজ যখন গ্ল্যান্ড যখন ব্রেস্ট মিল্কস প্রোডাকশন করে তখন হচ্ছে কলামনার এপিথেলিয়াম। আর এই ল্যাক্টিফারাস ডাক্টে এবং অ্যালভিওলার চারদিকে এক ধরনের সারাউন্ডিংস, এক ধরনের এপিথেলিয়াল সেল থাকে যেটাকে বলা হচ্ছে মাইও এপিথেলিওসাইট, which is known as myoepitheliocyte. This is the very important cells. কারণ হচ্ছে যে এই মায়োএপিথেলিওসাইটটা যখন কন্ট্রাকশন করে তখন এই অ্যালভিওলাইগুলো স্কুইজ হয়, as well as the lactiferous duct স্কুইজ হয়, এবং যেটার মাধ্যমে ব্রেস্ট মিল্ক ইজেকশন। বুঝতে পারছো? তাহলে মায়োএপিথেলিওসাইট এটা কিন্তু মনে রাখতে হবে। মায়োএপিথেলিওসাইটটা কোথায় থাকে? It lies in between the epithelium and the basement membrane. কারণ আমরা এপিথেলিয়াম, আমি লেকচার ক্লাসে তোমাদের পড়াইছিলাম, মনে আছে কিনা? কারণ এপিথেলিয়াম হচ্ছে সিঙ্গেল লেয়ার, মাল্টিপল লেয়ার থাকে, তার নিচে যে একটা কানেকটিভ টিস্যু লেয়ার থাকে সেটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। এই এপিথেলিয়ামটা বলা হয়েছে রেস্টিং স্টেজে কিউবয়েডাল এবং সেক্রেটরি অ্যাক্টিভ স্টেজে থাকে হচ্ছে কলামনার। এই এপিথেলিয়াম এবং নিচে যে বেসমেন্ট মেমব্রেন, এর মাঝখানে থাকে হচ্ছে মায়োএপিথেলিওসাইটস। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে টার্মিনাল যে ওপেনিং, অর্থাৎ ওপেনিং এট দা তোমার, সেখানে কিন্তু আবার কাভারিং বা লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়াস এপিথেলিয়াম, এমসিকিউ মনে রাখতে হবে। হ্যাঁ, কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়াস এপিথেলিয়াম। So now the stroma, which is the supporting framework of the gland, as well as it forms the main bulk of the gland. Glandular tissue এবং অ্যালভিওলাই কিন্তু খুব কমই থাকে। তাহলে স্ট্রোমার মধ্যে আমরা দুই ধরনের স্ট্রাকচার পাবো, সেটা হচ্ছে ফাইব্রাস স্ট্রোমা এন্ড ফ্যাটি স্ট্রোমা। ফাইব্রাস স্ট্রোমা বোঝা যাচ্ছে যে ফাইব্রাস টিস্যু দ্বারা তৈরি। তো ফাইব্রাস স্ট্রোমা এটা আরেক ধরনের একদম লিগামেন্টের মতো স্ট্রাকচার তৈরি করে। দিস স্ট্রোমা anchored the skin and gland to the pectoral fascia. দেখো এটা মাঝখানে উপরে স্কিন, ডিপে থাকতেছে হলো তোমার পেক্টোরাল ফাসা, তাই না? তাহলে স্কিনের সাথে অ্যাটাচড, আবার নিচের দিকে হলো পেক্টোরাল ফাসার সাথে অ্যাটাচড। যদি মাল্টিপল সেপ্টাম যদি থাকে, এই যে এখানে আমরা দেখাচ্ছি, এই যে দেখো, এই যে এটা একটা, তারপরে এই যে এখানে একটা, হ্যাঁ, তারপরে এখানে একটা। এই সেপ্টাম গুলা হচ্ছে বিভিন্ন লোবে, আমরা একটাকে বলছিলাম না 15 থেকে 20টা লোব থাকে। তাহলে লোব যদি ভাগ করতে হয় তাহলে মাঝখান দিয়ে তাদের একটা পার্টিশন লাগবে না, দুইটা লোবের মাঝখানে। এই পার্টিশন গুলাই হচ্ছে ফাইব্রাস সেপ্টাম। এই ফাইব্রাস সেপ্টামের খুবই ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে ইট অ্যাঙ্কর্স দ্য ব্রেস্ট টিস্যু ফ্রম স্কিন টু দ্য ডিপার পেক্টোরাল ফাসা। এটা ইম্পর্টেন্ট। এই যে একটা লিগামেন্টের মতো তৈরি করলো, সেই লিগামেন্টের নাম হচ্ছে দ্য সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার। রাখতে হবে দ্য সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার। নেক্সট হচ্ছে ফ্যাটি স্ট্রোমা, হুইচ ফর্মস দ্য মেইন বাল্ক অফ দ্য মেমারি গ্ল্যান্ড। আমরা ব্রেস্ট সেকশন এখানে দেখাই দিলাম, একটু আগে যে কথাগুলো বললাম সেগুলো এখানে সবাই আছে। এখন আমরা এখান থেকে চলে যাই blood supply of the breast by mammary gland. The breast is supplied by 3 sources: the internal thoracic artery by its perforating branch, এই যেখানে দেখো,
This is the subclavian artery. Subclavian artery থেকে এখানে আসলো। This is internal thoracic artery. এই internal thoracic artery যে ব্রাঞ্চ গুলা ইন্টারকস্টাল স্পেস দিয়ে বাইরে বের হয়ে আসতেছে, কারণ এটা তো আমরা জানি ইন্টারনাল thoracic artery থোরাক্সের ভিতরে থাকে, তাই না? যে এখন এই আর্টারি গুলা যখন ইন্টারকস্টাল স্পেস দিয়ে পারফোরেট করে বের হয়ে আসতেছে, তখন এদের নাম হচ্ছে পারফোরেটিং ব্রাঞ্চ অফ দ্য ইন্টারনাল thoracic artery. The internal thoracic artery which is the branch of the subclavian artery. দেন হচ্ছে আমার এক্সিলারি আর্টারি থেকে তিনটা ব্রাঞ্চ আসে, সেটা হচ্ছে যে এখানে একটা ব্রাঞ্চের ফটো নাই, এটা ইন্টারনেট থেকে নেওয়া, তো তোমরা বইয়ে আছে। এখানে প্রথম ব্রাঞ্চটার নাম ছিল হচ্ছে সুপিরিয়র থোরাসিক, তারপরটা হচ্ছে অ্যাক্রোমিও থোরাসিক আর্টারি এন্ড দেন হচ্ছে ল্যাটারাল থোরাসিক আর্টারি। তাহলে আমরা দেখো সোর্স পারফোরেটিং ব্রাঞ্চটা একটু বলে দাও। পারফোরেটিং ব্রাঞ্চটা ইন্টারনাল থোরাসিক আর্টারি। দেখো এই যে একটা আর্টারি, তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইড গুলো? এই যে দেখো সাবক্লাভিয়ান আর্টারি, হ্যাঁ থোরাসিক আর্টারি। দেখো এই যে একটা আর্টারি, তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইড গুলো? এই যে দেখো সাবক্লাভিয়ান আর্টারি, হ্যাঁ সাবক্লাভিয়ান আর্টারি থেকে যে আর্টারিটা এই যে দেখো চলে আসলো, এই যে দিস ইজ দ্য ইন্টারনাল থোরাসিক আর্টারি, বা এটার নাম হচ্ছে ইন্টারনাল মেমারি আর্টারি। It is the artery of the great importance because this artery is used as a cardiac surgery bypass graft. এটাকে আমরা লিমা বিমা বলি। এটা থোরাক্সের সময় আমি মেনশন করছিলাম, আমি বলছিলাম যে দেখো বডিতে যদি একটা আর্টারি যদি মনে রাখতে হয় যে এটা কোথা থেকে আসে কোথায় যায় এবং একটা ব্রাঞ্চ গুলো লাগে, সেটা হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি। তাহলে এই যে ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকে যে ছোট ছোট ব্রাঞ্চ গুলো ইন্টারকস্টাল স্পেস দিয়ে পেট্রোল রিজিয়নে চলে আসে, these are the perforating branch of the internal thoracic artery. এই এগুলো এসে আলটিমেটলি এই যে দিস ইজ দ্য এরিয়া অফ দ্য ব্রেস্ট, এখানে সাপ্লাই দিচ্ছে। তারপরে এইদিকে আমাদের এখানে হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি থেকে আরো আসতেছে ব্রাঞ্চ, এখানে ছিল হচ্ছে সুপিরিয়র থোরাসিক, থোরাসিক, থোরাসিক। আর হচ্ছে আরেকটা আর্টারি এখানে সাপ্লাই দেয়, সেটা ল্যাটারাল ব্রাঞ্চ অফ দ্য posterior intercostal artery. তাহলে ব্রেস্ট ইজ সাপ্লাইড বাই থ্রি সোর্সেস। These are the internal thoracic artery by its perforating branches, then lateral thoracic, superior thoracic and acromiothoracic artery. These are the branches of the subclavian artery, axillary artery, subclavian artery, আর হচ্ছে these are the branch of the axillary artery. এটা কিন্তু subclavian artery না, axillary artery। আর lateral branch of the posterior intercostal artery। এই ফটোগ্রাফ এখানে আছে, বইয়ে আরো দেওয়া আছে। নাও হচ্ছে ভেনাস ড্রেনেজ, the vein follows। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে এই আর্টারি গুলো দেখো চারদিক থেকে আসতেছে, উপর থেকে আসতেছে, মিডিয়াল থেকে আসতেছে এবং ল্যাটারাল থেকে আসতেছে। দে আর কনভার্জেস টুয়ার্ডস দ্য সেন্টার। ফার্স্ট অফ অল তারা প্রথমে দেখো তারা কিন্তু কনভার্জেস টুয়ার্ড দ্য সেন্টার অফ দ্য ব্রেস্ট। এই সেন্টার থেকে তারপর অ্যান্টেরিয়র সারফেস থেকে পস্টেরিয়র সারফেসের দিকে যায়। তাহলে সবশেষে সার্কুলেশনটা কোথায় পৌঁছতেছে? সবশেষে কিন্তু যাচ্ছে হচ্ছে পস্টেরিয়র সারফেস অফ দ্য ব্রেস্ট বা মেমারি গ্ল্যান্ড, এবং যেখানে গিয়ে সবশেষ হচ্ছে তাহলে সেই জায়গাটাকে রিলেটিভলি লেস ভাস্কুলার হবে না। সেই জন্য আমরা বলছিলাম একটু আগে যে কথাটা, যে the mammary gland is the retromammary space is relatively avascular। এটা কিন্তু এইভাবে ব্যাখ্যা করা গেল যে the breast is supplied by the artery, they are come from surrounding area towards the center of the breast, then passes from anterior to the posterior surface of the breast। the posterior surface এর ওখানে যখন যাচ্ছে ততক্ষণে ব্লাড ভেসেল গুলো ন্যারো হতে হতে ন্যারো হয়ে যাচ্ছে, সেই জন্য retromammary space is relatively avascular। The venous drainage, it follows the artery। এখানে ভেইন গুলো দুটো সেটে ভাগ থাকে, superficial vein, they are drained into the internal thoracic vein and the superficial vein of the neck, and the deep vein, they are drained into the internal thoracic vein, axillary vein and posterior intercostal vein as well। This is the photograph। এখানে ফটোগ্রাফের মাধ্যমে ওগুলো দেখানো হয়েছে। আমরা একটু নার্ভ সাপ্লাইয়ের দিকে যাই। The mammary gland is supplied by 4th, 5th and 6th intercostal nerve। এই নার্ভের মাধ্যমে কি কি কনভে করতেছে এখানে? এটা হচ্ছে যে সেন্সরি ফাইবার টু দ্য স্কিন এন্ড অটোনমিক ফাইবার টু দ্য স্মুথ মাসল এন্ড ব্লাড ভেসেলস। দেখো আমরা কিন্তু নার্ভ সাপ্লাই যেটা দিলাম, সেন্সরি সাপ্লাই টু দ্য স্কিন এন্ড অটোনমিক ফাইবার টু দ্য স্মুথ মাসল এন্ড ব্লাড ভেসেল। তাহলে এখন এখানে প্রশ্ন হতে পারে তাহলে মিল্ক প্রোডাকশনটা তাহলে নার্ভ দ্বারা কন্ট্রোল হয় কি হয় না? অ্যাবসলিউটলি এই কথাটা মনে রাখতে হবে। The nerves do not control the secretion of the milk. The nerve do not control the secretion of the milk. Secretion of the milk is controlled by the hormone prolactin. This prolactin also controlled by the pars anterior of the hypophysis cerebri. Pars anterior of the hypophysis cerebri is the anterior pituitary gland.
অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আগে একটা স্টিমুলেটিং হরমোন আসে, সেখান থেকে প্রোল্যাকটিনস হয়, সেই হাইপোফিজিস সেরেব্রারি হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, সেখান থেকে থাইরয়েডে আসে, থাইরয়েড থেকে প্রোল্যাকটিন সিক্রেশন হয়, প্রোল্যাকটিন এসে তারপর তোমার এই সিক্রেশন অফ দ্য মিল্ক কন্ট্রোল করে। তাহলে কিন্তু দেখো ব্রেস্টের নার্ভ সাপ্লাই শুধুমাত্র স্কিনের সেন্সেশন, নিপল এরিয়াল সেন্সেশন ক্যারি করে, আর অটোনমিক ফাইবার গুলো তোমার ব্লাড ভেসেল এবং স্মুথ মাসেলকে কন্ট্রোল করে, কিন্তু ব্রেস্ট মিল্ক সিক্রেশনটা ইজ কন্ট্রোলেড বাই প্রোল্যাকটিন সিক্রেশন। কখন হবে? যখনই একটা বেবি তার মায়ের ব্রেস্টকে সাক করবে তখনই আসবে। এটা ফিজিওলজিতে শিখে নিও। আচ্ছা, এখন আসো যে লিম্ফেটিক ড্রেনেজ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, ইম্পর্টেন্ট পার্ট অফ দিস টুডেস ডিসকাশন, দ্য লিম্ফেটিক ড্রেনেজ। আমরা জানি যে কোনো একটা অর্গান করতে গেলে আমরা সেটার ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই এবং লিম্ফেটিক ড্রেনেজ ডেভেলপমেন্ট সবাই করবো। এখানে আমরা ব্লাড সাপ্লাই করেছি, নার্ভ সাপ্লাই করলাম, এখন লিম্ফেটিক ড্রেনেজ। লিম্ফেটিক ড্রেনেজটা ইম্পর্টেন্ট এই জন্যই যে the breast is the common site of multiple diseases, infective disease as well as cancer disease. এটা আমরা জানি, তাই না? ব্রেস্ট ক্যান্সার সারা ওয়ার্ল্ডে একটা মেয়েদের জন্য একটা প্রথম বা দ্বিতীয় সারিতেই পড়ে এটা। এত বেশি আক্রান্ত হতে পারে। আর এই ব্রেস্ট ক্যান্সারটা মূলত ইনফেকশনও অ্যাজ ওয়েল অ্যাজ এটা স্প্রেড হয় বাই দ্য লিম্ফেটিক্স। তাহলে যে জায়গাতে এই লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে সেই জায়গাগুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে জানা দরকার। তাহলে লিম্ফেটিক ড্রেনেজ এটা কোথায় যায়? তাহলে ইট ড্রেনেজ ইনটু দ্য এক্সিলারি লিম্ফ নোডস। আমরা যখন এক্সিলা করব তখন দেখাবো, এই যে এখানে একটা ফটোগ্রাফ দেওয়া আছে, এগুলো হচ্ছে এক্সিলারি, চারদিক দিয়ে যে ডট ডট দেওয়া আছে, এগুলো হচ্ছে লিম্ফ নোড মেনশন করা হয়েছে এখানে। তো এক্সিলাতে যেগুলো লিম্ফ নোড থাকে সে এক্সিলারি, তারপরে এখানে দেখো ক্লাভিকুলার, এদিক থাকে সুপ্রা ক্লাভিকুলার, হ্যাঁ, তারপরে এদিকে থাকে ইন্টারনাল মেমারি, এই সমস্ত লিম্ফ নোডে যায়। তাহলে আমরা যদি বলি যে মোস্ট অফ দ্য lymphatics of the mammary gland drain into the axillary lymph node, কতটুকু হবে? 75%। আর 20% drain into the internal mammary lymph node, যেটার আরেকটা নাম হচ্ছে paraesternal lymph node। আর রেস্ট 5% drain into the অন্যান্য এরিয়া, supraclavicular nodes, posterior intercostal node, subdiaphragmatic and subperitoneal lymph node or lymph plexus এ গিয়ে ড্রেন করতে পারে। এখন এই যে ফটোগ্রাফ দেওয়া হলো, এটা কিন্তু পরীক্ষা আসে, describe the lymphatic drainage of the breast। এগুলা লিম্ফ নোড সম্পর্কে বলা হলো। এখন আমরা যদি বলি যে লিম্ফ্যাটিক্স, এখানে লিম্ফ নোড হচ্ছে নোড আর লিম্ফ্যাটিক্স হচ্ছে লিম্ফ ভেসেলস। এই লিম্ফ্যাটিক্স গুলো ব্রেস্টে কিন্তু দুই ধরনের স্ট্রাকচার তৈরি করে, একটা সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক্স এন্ড ডিপ লিম্ফ্যাটিক্স। এটা আমি স্লাইড দিই নেই, বইয়ে আছে। The superficial lymphatics drain the skin of the breast except nipple and areola, but lymphatic drainage drain the parenchyma, stroma as well as the skin of the nipple and areola। তাহলে দেখো একটা এমসিকিউ হয়ে গেল, তাই না? The superficial lymphatics কোন জায়গা থেকে lymph drain করে? সেটা হচ্ছে স্কিন অল ওভার দ্য ব্রেস্ট এক্সেপ্ট nipple and areola। আর ডিপ লিম্ফ্যাটিক্স তাহলে কি করবে? অল দ্য ব্রেস্ট গ্ল্যান্ড। তাহলে গ্ল্যান্ডুলার পোরশন প্যারেনকাইমা, তার সাথে সাথে নিপল এবং এরিওলা। এই লিম্ফ্যাটিক ড্রেনেজ গুলো নিয়ে সামনে দিয়ে ক্লিনিক্যালি একটু কথা আসবে। আমরা তার আগে একটা ডেভেলপমেন্টটা দেখে নিই। দ্য ব্রেস্ট ডেভেলপ ফ্রম দ্য এক্টোডার্মাল থিকেনিং কল্ড দ্য মেমারি রিজ। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি দ্য মিল্ক লাইন অফ শাল্ট। দ্য ডেভেলপ ফ্রম দ্য এক্সটার্নাল ectodermal thickening called mammary ridge অথবা মিল্ক লাইন অথবা লাইন অফ শাল্ট। এখন এখানে দেখো, এখান থেকে কি আসে? সেটা হচ্ছে যে ডেভেলপমেন্টাল অ্যানোমালি গুলো আসে বা কোথা থেকে আসে, ডেভেলপ করতেছে এমসিকিউ। গ্ল্যান্ড, এখানে আমরা বলছি যে গ্ল্যান্ডুলার পোরশন, একটা স্ট্রোমা পড়ছিলাম না, প্যারেনকাইমা এবং স্ট্রোমা। দ্য গ্ল্যান্ড ইজ ectodermal in origin and stroma is mesodermal in origin। এখানে কিন্তু দেখো যে আমরা যখন গ্ল্যান্ড করব তখন আমরা দেখবো যে গ্ল্যান্ড কিন্তু এক্টোডার্ম থেকে অরিজিন হয়, মেসোডার্ম থেকে অরিজিন হতে পারে, এন্ডোডার্ম থেকে অরিজিন হতে পারে। তাহলে এক্টোডার্মাল গ্ল্যান্ড কোনটা? এই যে মেমারি গ্ল্যান্ড। তাহলে স্ট্রোমা আসতেছে কোথা থেকে? মেসোডার্মাল এর অরিজিন। বাট এটা হচ্ছে ডেভেলপমেন্ট। আমরা যদি এখন বলি যে গ্রোথ, ডেভেলপমেন্ট মানে কি? এটা ডেভেলপ হয়েছে, যেটা ইন্ট্রাইউটেরাইন লাইফে তৈরি হয়েছে। কিন্তু গ্রোথ কি জিনিস? গ্রোথ হচ্ছে যে ইনক্রিজ দ্য সাইজেস ইন রিলেশন টু দ্য এজ এন্ড সেক্স। তাহলে গ্রোথ অফ দ্য মেমারি গ্ল্যান্ড এট পিউবার্টি ইজ কজড বাই দ্য হরমোন ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এন্ড প্রোল্যাকটিন। দেখো, তাহলে এখানে কিন্তু তোমাদের একটা জিনিস ক্লিয়ার করতে হবে
যে ডেভেলপমেন্ট কি জিনিস আর গ্রোথ কি জিনিস। ডেভেলপমেন্ট হচ্ছে দ্য জেনেসিস, একটা অর্গান তৈরি হলো, সেটা কোথায় হবে? ডিউরিং ইন্ট্রাইউটেরাইন লাইফ। দ্য ব্রেস্ট ইজ ডেভেলপ at the 4th weeks of intrauterine life from the ectodermal thickening of the of the mammary ridge. তারপরের থেকে, জন্মের পরের থেকে ব্রেস্টটা সেই রকমই থাকবে, রুডিমেন্টারি থাকবে, মেলের ক্ষেত্রে এই রকমই থেকে যাবে, বাট ইন ফিমেল ডিউরিং puberty বিকজ ইট ইজ এ অ্যাক্সেসরি সেক্স অর্গান, আমরা এটা জানি, বা রিপ্রোডাক্টিভ অর্গান, তাহলে পিউবার্টির সময় এটা বড় হওয়া দরকার আছে। সেই গ্রোথ ইজ মেইনটেইনড বাই দ্য হরমোন ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এন্ড প্রোল্যাকটিন। এই এমসিকিউ গুলো তোমাদেরকে এত কঠিন করে এমসিকিউ কখনো পরীক্ষা দেওয়া হবে না, বাট তুমি যখন ফেস করবা যে পোস্ট গ্রাজুয়েশনের এডমিশন টেস্ট, তখন কিন্তু এই কথাগুলো আসবে। ডেভেলপমেন্ট এবং গ্রোথ দিয়ে কিন্তু এই কথাগুলো ঘুরে ঘুরে একটা এমসিকিউ করে দেওয়া হতে পারে। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট ইজ কন্ট্রোলেড বাই ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, প্রোল্যাকটিন। এটা কি ট্রু না ফলস? এটা ফলস, কারণ এটা হচ্ছে গ্রোথ। বুঝতে পারছো? শাল্ট অথবা মিল্ক লাইন মূলত ডিউরিং 4th weeks of intrauterine life এই লাইনটাই ডেভেলপ হয়, এটা হচ্ছে মেমারি রিজ। এই লাইনের পরে শুধুমাত্র পেক্টোরাল রিজিয়নে যে মেমারি পিটটা থাকতেছে সেটাই পারসিস্ট করে, বাকিগুলো ডিজেপিয়ার করে। তাহলে পেক্টোরাল রিজিয়নে এই মেমারি লাইন বা লাইন অফ শাল্ট থেকে যে মেমারি পিটটা থেকে যাচ্ছে সেটাই আলটিমেটলি একটা ফুল মেমারি গ্ল্যান্ড তৈরি করতেছে। এখন দেখো ডেভেলপমেন্টালি এই ধরনের হচ্ছে বাকিগুলো ডিজেপিয়ার করতেছে, বাট বাকিগুলো কিন্তু ডেভেলপমেন্টালি কনজেনিটাল অ্যানোমালি আকারে থাকতেও পারে। যদি থাকে তাহলে তখন তাদেরকে বলা হবে অ্যাক্সেসরি ব্রেস্ট। আবার শুধু হয়তো কখনো দেখা যেতে পারে ব্রেস্টে নাই, একটা নিপল আছে, একটা কনিক্যাল প্রজেকশন অফ দ্য স্কিন এট দ্য লাইন অফ দ্য মিল্ক লাইন, তখন এটাকে বলা হবে অ্যাক্সেসরি নিপল। তাহলে আমরা দেখো একটা কনজেনিটাল অ্যানোমালি পেয়ে গেলাম অফ দ্য মেমারি গ্ল্যান্ড, তাহলে অ্যাক্সেসরি ব্রেস্ট, অ্যাক্সেসরি নিপল। এখন বাকি কি কি কনজেনিটাল অ্যানোমালি আমরা দেখতে পারি? অ্যামাস্টিয়া, অ্যাথেলিয়া, পলিমাস্টিয়া, পলিথেলিয়া, গাইনেকোমাস্টিয়া। তাহলে এগুলো কি? অ্যামাস্টিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ দ্য ব্রেস্ট, এটা কারো হাতে ডেভেলপমেন্টাল ব্রেস্ট ডেভেলপ হয়ে গেছে। অ্যাথেলিয়া, ব্রেস্ট আছে বা মেমারি গ্ল্যান্ড আছে, বাট এটার কোনো নিপল ডেভেলপ করেনি। পলিমাস্টিয়া, মাল্টিপল ব্রেস্ট, এই যে যেমন আমরা মিল্ক লাইনটা দেখালাম, এখানে যে এখানে দুইটা ব্রেস্ট দেখানো হয়েছে রাইট সাইডে, তাই না? এটা হচ্ছে পলিমাস্টিয়া। তারপরে হচ্ছে পলিথেলিয়া, মাল্টিপল নিপল হতে পারে, একটা ব্রেস্টে দুটো নিপল হতে পারে, আবার মিল্ক লাইনে অন্যান্য জায়গায় নিপল পাওয়া যেতে পারে। গাইনেকোমাস্টিয়া, সেটা কি জিনিস? সেটা হচ্ছে যে দ্য ওয়েল ডেভেলপড মেমারি গ্ল্যান্ড ইন মেল। অনেক পুরুষ মানুষ আছে যেটা ইডিওপ্যাথিক হতে পারে, আবার ডিজিজ কন্ডিশনও হতে পারে, যে পুরুষ মানুষের মেল মানে ব্রেস্ট গুলো অনেক ডেভেলপড হয়, তাহলে এটাকে টার্ম বলা হয় গাইনেকোমাস্টিয়া। মোস্ট অফ দ্য কমন ইজ ইডিওপ্যাথিক, মানে আননোন এটিওলজি। কখনো কখনো হরমোন দ্বারা হতে পারে, হ্যাঁ, কারো কারো কোনো কি করে আমি একটু এক্সপ্লেন করে দিই। এটা যে লিভার ডিজিজ যদি হয়, তাহলে লিভারের মধ্যে কিন্তু একটা পুরুষ মানুষ হোক আর মেয়ে মানুষ হোক, বোথ সবার ক্ষেত্রেই কিন্তু মেল হরমোন এবং ফিমেল হরমোন দুটাই থাকে। মেয়েদের ক্ষেত্রে মেল হরমোন গুলা কি হয়? লিভার এটাকে মেটাবলাইজ করে দেয়, ফলে মেল হরমোন লিভার মেটাবলাইজ করে দেয়। এখন মনে করো একটা মেল পার্সন একটা সিএলডি তে আক্রান্ত, ক্রনিক লিভার ডিজিজ আক্রান্ত, তাহলে তার শরীরে যে আগের থেকেই যে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন গুলো প্রোডাকশন হচ্ছিল, সেগুলো যদি লিভার যদি মেটাবলাইজ করতে না পারে, তাহলে সেই হরমোন গুলা পুরুষের শরীরে কাজ করবে না। এই কাজ করতে গিয়ে তখন করে কি ব্রেস্ট গুলাকে বড় বড় করে দিতে পারে। তাহলে এটা হলো, এই টার্মটাকে বলা হয় গাইনেকোমেশিয়া। তাহলে এটা একটা ডিজিজ কন্ডিশন। তাহলে গাইনেকোমেশিয়া ইজ কজড বাই লিভার ডিজিজ হতে পারে, অথবা এমন একটা টিউমার বডিতে আছে যেখান থেকে ফিমেল সেক্স হরমোন প্রোডাকশন হচ্ছে, তাহলে সেভাবে হতে পারে। এগুলো ক্লিনিক্যাল টার্ম। এখন আমরা আসলে এতক্ষণ যে কথাগুলো বললাম, আমরা শুরুতে যেহেতু বলছিলাম যে মেমারি গ্ল্যান্ড ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অর্গান, ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার ইন ক্লিনিক্যালি, অ্যানাটমিক্যালি এন্ড ফিজিওলজিক্যালি। তাহলে ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট গুলো কি? এখন হচ্ছে ইটস দ্য কমন সাইটস অফ ক্যান্সার ইন ফিমেল। এটাকে যদি আমরা বলি, এটা যদি আমরা পার্সেন্টেজে বলি, যে প্রতি 12 জন মহিলার মধ্যে একজন মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। এটা একটা ইন্টারন্যাশনাল একটা রেশিও আর কি। তাহলে দেখো যে প্রতি 12 জন মহিলার মধ্যে একজন মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট অর্গান। এটাকে ক্যান্সার হলো কিনা সেটা জানা দরকার আছে, ক্যান্সার হলে কি চিকিৎসা করবে সেটাও জানা দরকার আছে।
তারপরে দেখো যে এই ব্রেস্টের মধ্যে যদি কোনো অ্যাবসেস হয় বা কোনো টিউমার হয়, আমরা অপারেশন করার সময় ইনসিশন দিব না? ইনসিশন দিতে গেলে আমরা কিভাবে ইনসিশন দেব? ইনসিশন ওভার দ্য ব্রেস্ট ইউজুয়ালি মেড রেডিয়ালি। রেডিয়ালি ইনসিশনটা আমরা কেন দিব? এই যে এখানে আমি এই ফটোগ্রাফটা দেখাই। এই যেটা আমি রেডিয়ালি যদি দেই, রেডিয়ালি মানে একটা সেন্টার হচ্ছে নিপল এরিয়াওয়ালা, আর একটা সাইকেলের স্পর্ক যেভাবে রেডিয়াল ম্যানারে যায় সেটা রেডিয়ালি। তা আমি যদি রেডিয়ালি দেই, আমি যদি একটা ইনসিশন যদি এইভাবে দেই, তাহলে আমরা সুবিধা পাচ্ছি। আর যদি আমরা ইনসিশনটা এইভাবে দিই, দেখো আমি কার্সরটা যদি করছি এইভাবে যদি দেই, তাহলে এইভাবে দিলে কি হয়, ল্যাকটিফারাস সম্ভাবনা থাকে। সেজন্য আমরা সার্কুলার অথবা সার্কাম এরিয়াল সার্কুলার কোনো ইনসিশন দিব না। আমরা ইনসিশনটা দিব কিভাবে? এই যে এইভাবে ওভার দ্য ব্রেস্ট আমরা এইভাবে দিব। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট যে আমরা ব্রেস্টের গায়ে যদি কোনো ইনসিশন দেই, এটা থার্ড ইয়ারে গেলেই, থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে গেলে দেখা যাবে যে একটা ফটোগ্রাফ আর্ট করে দিয়ে বলা হবে যে তুমি এই ব্রেস্টে একটা অ্যাবসেস হচ্ছে, তুমি ড্রেন করো, তুমি ইনসিশন দাও, কোন দিক দিয়ে চাকু চালাইবা, তখন তোমার চাকুর লাইনটা হবে রেডি। এখন আসলে যদি ক্যান্সার হয়, যেহেতু আমরা বললাম যে কমন সাইটস অফ ক্যান্সার অফ দ্য ফিমেল, মেলের ক্ষেত্রে কিন্তু হতে পারে। বলছি যে মেলের হতে পারে, এটা হচ্ছে লেস দেন 0.5%, লেস দেন 0.5% মেল। এটা একদম সাধারণ মানুষও জানে। এই স্প্রেডটা কিভাবে হতে পারে? লোকালি স্প্রেড হতে পারে, আবার ব্লাড দিয়ে স্প্রেড হতে পারে, লিম্ফেটিক্স দিয়েও স্প্রেড করতে পারে। এখন এই ক্যান্সারটা যদি লোকালি স্প্রেড করে তাহলে কি কি হতে পারে? যদি সাসপেন্সরি লিগামেন্টস অফ কুপারকে যদি সে ইনফিলট্রেট করতে পারে। এখানে ইনফিলট্রেট কথাটার অর্থ হচ্ছে যে আক্রান্ত করা। যদি ক্যান্সার সেলগুলো হয়তো গ্ল্যান্ডের মধ্যে তৈরি হয়েছে, হয়ে সে সারাউন্ডিং টিস্যুতে স্প্রেড করে গিয়ে ফার্স্টে যদি সে সাসপেন্সরি লিগামেন্টকে যদি ইনফিলট্রেট করে, তাহলে এই লিগামেন্টটা যখন ইনফিলট্রেট হবে তখন এটা আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে যাবে এবং শর্ট হয়ে যাবে, সেটা ইলাস্টিসিটি কমে যাবে। তাহলে এটার কারণে যে কন্ডিশনটা আমরা দেখতে পারবো সেটাকে বলা হচ্ছে পাকারিং অফ দ্য স্কিন। এই একটা ফটো দেখানো হলো, এই যে এখানে ব্রেস্টের এই যে নিচের দিকে সাইডটা দেখা যাচ্ছে না, এখানে একটা ডিপ হয়ে গেছে, পাকারিং অফ দ্য স্কিন। যদি গ্ল্যান্ড সেল কার্সিনোমা হয়েছে, সেটা তারপর ল্যাকটিককে যদি ইনভলভ করে তাহলে ডাক্টাস হবে, বলে এই ডাক্টার অ্যাট দ্য নিপল, তাহলে নিপলটা কি হবে? রিট্রাকশন হবে, মানে ইনওয়ার্ড ইনভ্যাজাইনেশন হয়ে যাবে, মানে ইনওয়ার্ড ডিপ্রেশন হয়। একটা ফটোগ্রাফ দেখা গেল না, একটু ভিতরে ঢুকে গেছে, তাই না? দিস ইজ নিপল রিট্রাকশন। তাহলে আমরা দেখো, দিস ইজ নিপল রিট্রাকশন, দিস ইজ puckering of the skin, all are the sign of carcinoma breast. তারপরে দেখো যদি সুপারফিশিয়াল লিম্ফ ভেসেল, আমরা লিম্ফকে দুই ভাগে ভাগ করেছিলাম না, সুপারফিশিয়াল লিম্ফ ভেসেল এন্ড ডিপ লিম্ফ ভেসেল। The superficial lymph vessels are drain lymph from the skin all over the breast except nipple and areola. তাহলে যদি এই ব্রেস্টের সুপারফিশিয়াল লিম্ফ ভেসেল গুলো যদি ইনফিলট্রেট হয়ে যায় বাই ক্যান্সার সেল, তাহলে এখানে একটা লিম্ফেটিক ইডিমা তৈরি করবে, যেটা আমরা দেখতে পাবো হচ্ছে পড অরেঞ্জ এপিয়ারেন্স। পড অরেঞ্জ এপিয়ারেন্স হচ্ছে কমলা লেবুর ছালের মতো, কমলা লেবুর খোসা। তোমরা কমলা লেবুর খোসা দেখছো না? এই কমলা লেবুর খোসাগুলা যেরকম। আচ্ছা, তোমরা কি আমাকে ফলো করতে পারতেছো? হ্যাঁ, ফলো করতে পারতেছো তো না? আচ্ছা, ওকে, রাইট। তাহলে আমরা আসছি যে যদি অবস্ট্রাকশন অফ দ্য সুপারফিশিয়াল লিম্ফ ভেসেলস হয় বাই ক্যান্সার সেল which causes the pod orange, এটা কিন্তু পিউডি অরেঞ্জ না, pod orange appearance। pod orange মানে হচ্ছে অরেঞ্জ পিল appearance, মানে কমলা লেবুর খোসার মতো। আমরা দেখে নিই ফটোগ্রাফটা। এই যে দেখো, এখানে একটা মেমারি গ্ল্যান্ড দেখা যাচ্ছে। এই মেমারি গ্ল্যান্ডের গায়ে গায়ে দেখা ছোট ছোট পিট। হ্যাঁ, এই যে পিট, এটা হচ্ছে আসলে লিম্ফেটিক এডিমা। যদি মেমারি গ্ল্যান্ডের স্কিনের
যদি appearance টা যদি এরকম কমলা লেবুর খোসার মতো হয়, তাহলে এই টার্মটাকে কি বলা হচ্ছে? পডা অরেঞ্জ অ্যাপিয়ারেন্স। কজ কি? কজ হচ্ছে লিম্ফ্যাটিক এডিমা। তো লিম্ফ্যাটিক এডিমার কজ কি? লিম্ফ্যাটিক এডিমার কজ হচ্ছে the infiltration of the superficial lymphatics by the cancer cell. প্রত্যেকটা টেমসি অরেঞ্জ which is due to inflammation lymphatic, which is due to the infiltration of the superficial cancer cell. দেখো superficial lymphatics তুমি ডিপ বললে কিন্তু ফেল, কারণ আমরা বলছি যে deep lymphatics কিন্তু drain the parenchyma and nipple and areola. Superficial lymphatics drain the east of the breast except nipple and areola. এই যে এখানে আমরা একটা ফটোগ্রাফ দেখাচ্ছি, দেখো যে একটা মেমারি গ্ল্যান্ড, এটা পেশেন্টস অফ কার্সিনোমা ব্রেস্ট। এখানে দেখো যে ব্রেস্টের নিচে স্কিনটা কিরকম হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, মনে হচ্ছে না স্কিনটা নিচের দিক থেকে কেউ একটা টেনে ধরে? এটা appearing of the skin. আসলে এই যে আমরা একটা স্ট্রাকচার নেই, স্ট্রাকচারটা যে ভয়টা সবচেয়ে মেয়েদের বেশি, তাই না? ছেলেদের ভয় নাই এটা আমরা বলি নেই, কারণ the male
আমাদের যে এই যে আমরা বলছি যে একটন অফ দ্য মেমোরি রিজ, এটা একটা ডেভেলপমেন্টাল একটা, যেখান থেকে মেমোরি গ্ল্যান্ড ডেভেলপ করে সেই লাইন, এটা হিউম্যান বডি যখন ছোট যখন ডেভেলপ হয় 4 উইকস অফ ইন্টারমিডিয়েট লাইফে এই একটা লাইন তৈরি হয় এখানে। দিস লাইন ইজ এক্সটেন্ড ফ্রম এক্সিলা টু দ্য গ্রোইন, যে গ্রোইন পর্যন্ত এই লাইনটার এক্সটেনশন থাকে। হ্যাঁ, এই লাইনের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম মেমোরি পিট তৈরি করে সেখান থেকে আলটিমেটলি একটা ফুল মেমোরি গ্ল্যান্ড ডেভেলপ করে। এর মধ্যে শুধু পেট্রাল রিজিয়নে যেটা মেমোরি পিট তৈরি করছিল সেটাই পারসিস্ট করে, বাকিগুলো যেমন এটা 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 আলটিমেটলি সবগুলো ডিসঅ্যাপিয়ার করে। এটা হচ্ছে ডেভেলপমেন্টাল প্রসেস। হ্যাঁ, যদি বাকি জায়গাগুলোতে যদি পারসিস্ট করে, যেমন এখানে একটা ফটো দেখানো হয়েছে, সেটাকে বলা হচ্ছে যে অ্যাক্সেসরি ব্রেস্ট হতে পারে। এই পেটের মধ্যে একটা ব্রেস্ট লাইক স্ট্রাকচার থাকতে পারে। এই ডেভেলপমেন্ট যদি এটা তোমার মনে থাকে, তাহলে তুমি যদি দেখো যে অ্যাবডোমিনাল ওয়ালে নো কোশ্চেন, তাহলে আমরা লিভ করতে পারি। স্যার এই হ্যাঁ, বলো, বলো। কনজেনিটাল স্যার এই মানে এদিক দিয়ে কি মিল্ক সিক্রেশন হবে স্যার, যেগুলো অ্যাক্সেসরি ব্রেস্ট আছে না। ওইগুলো দিয়ে? করোনা ভাইরাস আসলে মিল্কের মাধ্যমে যায় কিনা এটা এখনো আন্ডার ইভ্যালুয়েশন। হ্যাঁ, তবে এটা এখনো দেখা হয়নি, তবে এটা প্রমাণ করা গেছে যে এটা সিমেনের মধ্যে যায়। হ্যাঁ, এটা এখনো সিমেনের মধ্যে দিয়ে যায়, কিন্তু মিল্কের মধ্যে দিয়ে যায় কিনা এটা এখনো এস্টাবলিশড না। সেক্ষেত্রে যদি করোনা পজিটিভ মাদার হয়, তার মার আলাদা রাখে, যতদিন পজিটিভ থাকবে তার বাচ্চা আলাদা রাখাই ভালো। আর কোন প্রশ্ন? হ্যাঁ, বলো। স্যার এখানে মিল্ক সিক্রেটেড বাই দ্য পার্সেন্টেজ অফ দ্য হাইপোফাইসিস সেরিব্রি, এই জিনিসটা একটু আবার বলবেন। মিল্কের যে প্রোডাকশনটা, এটা হচ্ছে হাইপোফাইসিস সেরিব্রি, তাই না? জি স্যার। এটা হচ্ছে যে তোমার হাইপোফাইসিস সেরিব্রি হচ্ছে তোমার যে এটা হলো তোমার পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ড, যেটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, সেখান থেকে আসে হরমোন। সেই প্রোল্যাকটিন রিলিজিং হরমোনটা তোমার অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোল্যাকটিন রিলিজ করে। এই প্রোল্যাকটিনটা এসে তোমার মিল্ক সিক্রেশন, মিল্ক প্রোডাকশন এন্ড মিল্ক সিক্রেশন করে। এটা তো হরমোনাল ব্যালেন্স। তাহলে তোমার এটা হলো যখন একটা বেবি ব্রেস্ট মিল্ককে সাক করে, এই স্টিমুলেশনটা হাইপোথ্যালামাসে যায়, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডে যায়। পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে তারপর নির্দেশনা আসে, মেমোরি গ্ল্যান্ড আসে, তখন মিল্ক প্রোডাকশন। এটা তো হরমোনাল কন্ট্রোল। এটা তো ফিজিওলজিতে পড়বে, এন্ডোক্রাইন সিস্টেম। আর কোনো প্রশ্ন আছে? স্যার এই ব্রেস্ট থেকে স্যার কি কি ফিগার রাখা লাগবে স্যার? এই যে ব্রেস্ট থেকে তোমার ফিগার আর্টিকেল, ব্রেস্টের স্ট্রাকচার, এই যে আর্টারি, তারপরে যে ব্রেস্টের যে স্ট্রাকচার, এই যে এই ধরনের স্ট্রাকচার আর্ট করতে হবে। হ্যাঁ, এই ধরনের স্ট্রাকচার তোমার বইয়ের মধ্যে আরো সহজ করে দেওয়া আছে, এগুলো নেট থেকে নেওয়া তো। তারপরে হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ, এই যে লিম্ফেটিক ড্রেনেজ আর্ট করতে হবে। এগুলো আর কি। তাহলে লিম্ফেটিক ড্রেনেজ, ব্লাড সাপ্লাই এবং ব্রেস্টের স্ট্রাকচার, এগুলো হচ্ছে মূলত আর্টের বিষয় আর কি। আর প্রশ্ন? তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্ট হিয়ারিং। তোমরা সবাই ভালো থেকো। তোমার বৃহস্পতিবার আবার একটা ক্লাস আছে অ্যানাটমির, সেটার জন্য সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য, সবার পরিবার পরিজন নিয়ে বাসায় থাকো, বাইরে ঘোরাঘুরি করো না। থ্যাংক ইউ ভেরি মাচ। বাবু কোন ছিল আজকে?